ভোরে স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুঁচকে নিল মৌ। জানালার পর্দা গলে আসা সূর্য তীক্ষ্ণ রাশি সরাসরি তার বন্ধ চোখের পাতায় এসে পরে চরম বিরক্তি নিয়ে আশা ফিরে শুয়ে পড়ল সে। কিন্তু তাতেও কোনো লাভের লাভ হলো না। রুমে অন্য কোণে থেকেও আলো তীব্র আভা তার চোখে এসে বিঁধেছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসেমি নিয়ে ধরপড় করে আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসলো। মাথাটা বড্ড ঝিমঝিম করছে তার। গতকাল রাত জেগে একটানা পড়ার ধকল যে এই অবাধ্য শরীরটা নিতে পারছে না তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথার ভেতর পরীক্ষা শব্দটা আসতেই এক প্রকার তড়িৎ গতিতে লাফিয়ে উঠল মৌ। ধর করে ওঠা বুক নিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা হওয়া উপক্রম হলো। ঘড়ির কাঁটায় তখন 9টা বেজে গেছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। বউ পাশ ফিরে তাকালো, কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একরাশ তীব্র অভিমান আর ক্ষোভ এসে জমা হলো মৌয়ের ছোট্ট বুকটায়। মনে মনে ভাবলো, মানলো উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটুও ডেকেও দেওয়া গেল না। মানুষটা এতটাও নিষ্ঠুর কিভাবে হতে পারে? মৌয়ার এক মুহূর্ত নষ্ট না করে তাড়াহুড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়ায় চোটে গায়ের কম্ফোর্টটা তার গায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতে বেড থেকে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিন্তে যন্ত্রণায় ভয়ে মৌ চোখ মুখ শক্ত করে বুঝে নিল, কিন্তু পর মুহূর্তে নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মৌ টের পেল সে শূন্য ভাসছে। আর তার অতি পরিচিত মাদকতমায় পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগতেই মৌ পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে উজান তার শক্ত 2 বাহু দিয়ে তাকে পাজা কোলে তুলে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। উজানের সেই তপ্ত রাগী চাহনি দেখে মৌ চট করে নিজের চোখ নামিয়ে নিল। উজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার উপর বসিয়ে দিল, কিন্তু মৌ সেখানে 1 সেকেন্ডও বসলো না। উজানের স্পর্শ থেকে বাঁচতে সে ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে ধারাম করে দরজা আটকে দিল। আচমকাই ঘটে যাওয়া এই হুটহাট কাণ্ডে উজান কপাল কুঁচকে ওখানেই দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখন কি করে তার কোনো আগামাথা উজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। ওদিকে ওয়াশরুমে ঢুকে মৌ আর পেছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজে কলেজে ড্রেসটা পরে রুমের ভেতর হাজির হলো। সময় একদমই নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু আফসোস সে কবে নিজ হাতে চুল বেঁধেছে তা তার নিজেও মনে নেই। সবসময় শাশুড়ি আম্মা নয়তো উজানের তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ সে উজান চৌধুরীর কাছে সে ভুলেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবনে গেলেও নেবে না। বউ নিজের জোর করে চিরুনি চালাতে গিয়েও নিজের অজান্তেই চুল আরো বেশি জটিল জটিল করে ফেললো। উল্টো গোটা থেকে চুল ছিঁড়ে আর চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলে চেয়ে বসে উজান এই পুরো দৃশ্যটা দেখছিল। তার মনে মনে মিটমিট হাসছিল। সে হাতে ফোনটা একপাশে রেখে ধীরে পায়ে মৌয়ের পেছনে এসে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে চুড়িটা কেড়ে নিয়ে সে পরম মমতায় তার চুল আঁকড়ে দিতে শুরু করলো। মৌ অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইলেও কিন্তু উজান এক টানে তাকে আরো কাছে এনে কাছে মুখ ঠেলিয়ে ফিস ফিস করে আওড়ালো, দিস ইজ টু মাচ পিচ্ছি, একটুও নড়বে না বলছি। দিন দিন বড্ড বেশি ফাজিল আর বাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেতের বাড়ি দিয়েছি কি দেয়নি, তার জন্য কাল থেকে কথা বলা তো দূর, আমার দিকে পাত্তাও দিচ্ছ না। আমি তো আর অন্য মাতখোর স্বামীদের মতো নেশা টেশা করে ইচ্ছে মতো বউ পেটায় না। তাহলে এমন বিহেভিয়ার কেন? হোয়াইট মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। তার এই থমথমে বিষণ্ণ মুখখানা দেখে উজানের ভেতরে ভেতরে বড্ড হাসি পাচ্ছিল। সে নিজের ঠোঁটের কোণে হাসিকে আর চেপে রাখতে না পেরে হুট করে ফিক করে হেসে উঠল। উজানের মুখে এই অসময়ের হাসি দেখে মৌ অমনি চোখ রাঙিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলিনি তো? তাহলে কেন এসেছেন এখনো দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কেউ বউটো নয়, সেজন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছে আমি করব, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষ বড্ড অভাব করেছে, তাই না? জাস্ট একটা হাই দিলেই 1000টা ছেলে লাইন লেগে যাবে আমার পেছনে। আর উনি এসেছেন আমার সাথে ঢং করতে। দেখি সামনে থেকে সরুন, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে।
মোয়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে বিদ্যুৎ গতিতে উজানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় মোয়ের কোমর চেপে ধরে নিজেকে চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম পিষিয়ে মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটির মুখ থেকে এমন তেড়ো আর আগলা উত্তর শুনতে ওনার বিন্দু মাত্র ভালো লাগছিল না। কিন্তু উজান রাগ করতে গিয়েও পারল না, কারণ সে খুব ভালো করে জানে কাল রাতে মেয়েটা মানে সে ভীষণ আঘাত করেছে, তাই এই অভিমানটুকু তার প্রাপ্য। উজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু একজন আইসিডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। মৌ এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরেই ডুকরে কেঁদে উঠল। ছাড়ো না আমাকে, আপনাকে স্পর্শ আমার সহ্য হয় না। উজান মৌয়ের চোখের দিকে নিজের ধারালো দৃষ্টি স্থির করে খুব ধীরে কণ্ঠে শুধালো, মাত্র এক রাতে কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখা ভালোবাসা? মৌ নিজের চোখ দুটো নিজের দিকে নামিয়ে একরাশ বিষণ্ণতার তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল, আমি দুনিয়ার কাউকে ভালোবাসি না, ছাড়ুন আমাকে। মৌয়ের মুখ থেকে এই কাউকে ভালোবাসি না কথাটি শুনে উজানের ভেতরে পুরুষালী অহংকারটা চট করে মাথা চড়া দিয়ে উঠল। সে মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বেশ কঠিন ও গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলে উজান আর এক মুহূর্তে রুমে না দাঁড়িয়ে গড়বড় করে কক্ষ ত্যাগ করলো। মৌ স্তব্ধ হয়ে উজানে চলে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভেতরে তীব্র অভিমান থেকে সামান্য কথাটা বলেছে, তা লোকটা নিজের মুখে ভাষা দিয়ে বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস পেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল, কলম আর বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে সে ড্রয়িং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহরাবের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার সময় সে ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবার ফিরেও তাকায় না। উজান ডাইনিং টেবিলে প্লেটের সামনে বসে থাকলেও ময়ের এই অবহেলা আর উপেক্ষা সে কিছুতে সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমুচড়ে যাচ্ছিল। প্লেটে খাবার মুখে তোলার রুচিটুকুও তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ছটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ময়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয়ে তার তীরের মতো বিচ্ছে। বড্ড কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মানুষের পুরুষ, তাই নিজের ভেতরে এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করা তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিজিবিজি কাটল মৌ, কিন্তু এই দীর্ঘ 90 মিনিটের একটি সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যে বলে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাসরুম থেকে বেরিয়েছিল, কিন্তু পুরো করিডর খুঁজেও ফলাফল শূন্য রইল। লোকটা সত্যি তাকে একটু দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারল না। খাতা জমা দিয়ে সে সোজা কলেজ ক্যাম্পাসে এক কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসলো। বাকি পরীক্ষাগুলো দেওয়া বিন্দুমাত্র ইচ্ছে তার ভেতরে অবশিষ্ট নেই। মেয়ের তখনও হলের ভেতরে এক মনে লিখে যাচ্ছে, কিন্তু মৌয়ের মন কোনোভাবেই টিকছিল না। সে ছলছল চোখে কলেজের চারপাশে চত্বরে বারবার পরখ করলো, কিন্তু কোথাও উজানের সে পরিচিত দীর্ঘ অপয়ন অস্তিত্ব মিলল না। এক তীব্র ও অভিমানী রাগ এসে ভর করলো মৌয়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে আর কারো জন্য অপেক্ষা না করেই একাই কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু গেটের বাইরে পা রাখতে সামনে দৃশ্য দেখে তাই দুই ভ্রু কুঁচকে গেল। সে দেখলো ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে মেহরুবের জন্য অপেক্ষা করছে। রোদের মধ্যে ইফাতও ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌয়ের ভেতরে রাগটা যেন আরো চওড়া হয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি এটাই কথা। সে তাড়াহুড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকায় ইফাতের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে গটগট করে বলে উঠল, দেব না আমি তোমার কাছে আমি আমার জানের টুকরো মিহুকে বিয়ে। তুমি একদম ভালো ছেলে নও, হাজারটা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মিহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেব, তোমার মতো লম্পটের হাতে দেব না। ইফাত মৌয়ের এমন আক্রমিত
আক্রমণে প্রথম থমথম খেলো, পরক্ষণে মৃদু হাসলো। মৌয়ের এই তেরামুখো রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের ওপর রাগ করেই ভাবিজান আজ এভাবে ফেটে পড়েছে। ইফাত মুখ খোঁচার আগে মৌ আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভেবেছে তোমরা পুরুষ মানুষেরা? হ্যাঁ, মনে করেছো আমরা মেয়েরা পায়ের জুতা? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মিহু ওই বাড়িতে এক সেকেন্ডও থাকবে না। তোমার ওই পাষাণ ভাইকে গিয়ে এখনই পরিষ্কার করে দিও আমি উজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি। এমনকি একটা পরীক্ষাও আর দেব না। আমি আজ এখনই নিজের বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। ওনার বড্ড ইগো তো, তাই না? নষ্ট পুরুষ একটা। এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মনে বিন্দুমাত্র খুশি নেই। আমি অলরেডি আব্বুকে ফোন করে দিয়েছি। আব্বু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব এই খচ্চর মানুষদের সাথে, আর এক মুহূর্তেও থাকবো না। মৌ ইফাতের কোনো কথা না শোনা বোঝার চেষ্টা করলো না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য গাড়িটা এসেছিল। মৌ সেদিকে ফিরেও তাকালো না। সে গট গট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মৌ ওভাবে হন হন করে চলে যেতে দেখে ইফাতের কপাল চিন্তার ভাঁজ পড়লো। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সোজা উজানকে কল দিল। ওদিকে উজানকে কাঙ্ক্ষিত নাম্বারটিতে রিং হতে উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হ্যালো বলার আগেই ওপাশ থেকে ইফাত কর্কশ চড়া কণ্ঠস্বর ভেসে এলো, শালা জলদি বাসায় আয় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। এবার যদি বউ হাতছাড়া হয়ে যায় তখন তোর ওই সিআইডি র ইনভেস্টিগেশনের মাথায় গুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বলেই হলো নাকি? আমি কি বউ কে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? উজান খানিকটা আতঙ্কিত উচ্চস্বরে কথাটা বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশনের করতে ঢাকা থেকে কিছুটা দূরে এক হাইওয়েতে এসেছে। সেই জন্যই আজ সকালে কলেজে প্রিন্সিপালের সাথে দেখা করে সে তাড়াহুড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখন ইফাতের মুখে আকম্পিত খবর শুনে তার নিজের আত্মায় যেন খাঁচাছাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের ওপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, একদম চুপ কর তুই। বউকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্রই আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসায় অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর বড় বাবাই ও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে, যেখানে তার নিজের কোনো সম্মান নেই। ভাবি নাকি সেখানে আর থাকবে না, এমনকি সামনের একটা পরীক্ষাও দেবে না। শালা বইয়ের পরীক্ষার জন্য এতদিন এত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি জৈবনের ঠেলা কাকে বলে। আমি এখানে এখানে দিনরাত এক করে ফুলকন্যাকে নিজের ঘরে তোলার জন্য স্বপ্ন দেখছি, আর এই সাজ্জাদ শাওয়ার নাতির ঘরে এক অপসরা বউ থাকতেও নজর দেখায় না। ছোট রাখা ফোন। এই বলে ইফাত রাগে কারণে খট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতরে ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মেয়েটা যে পরিমাণ তেরো আর জেদি, তাকে দিয়ে কোনো কিছু সম্ভব নয়। সে আজই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এই উজান খুব ভালো করে জানে। কিন্তু ঢাকায় যে আমার এত দূরত্বর পথ পাড়ি দিয়ে সে কিভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মৌয়ের কাছে পৌঁছাবে, এই চিন্তায় প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।